ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিনে হবে জুলাই সনদ নিয়ে গণভোট। জাতীয় নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর এই নির্বাচনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন সিইসি। ফারজানা আক্তারের প্রতিবেদন। দেড় দশকে তিনটি নির্বাচন কখনো একতরফা আবার কখনো হয়েছে রাতের আধারে। সেই আধার কাটাতেই 24-এর বাংলাদেশে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। সকলের প্রতি আইন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 14 মাসের মাথায় ঘোষণা এলো জাতীয় নির্বাচনের। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর, যা যাচাই বাছাই ও আপিলের পর চূড়ান্ত হবে 21 জানুয়ারি। ওই দিনই বরাদ্দ করা হবে প্রতীক। আর 22 জানুয়ারি থেকে শুরু হবে প্রচার ও প্রচারণা। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। অনেক রক্তের বিনিময়ে হয় জুলাই গণ অভ্যুত্থান। এরপর এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন কমিশন। কোনো ধরনের ভোট করার অভিজ্ঞতা ছাড়াই দুইটি নির্বাচন একসাথে করতে যাচ্ছে ইসি। সিইসি বলছেন এতে রাজনৈতিক দলগুলোকে শক্ত ও পরিপক্ক ভূমিকা রাখতে হবে। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে। তবে এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে 2 মাস। সব রাজনৈতিক দল প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি। সেই সাথে ভোটারদেরও নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের জন্য গোলাপি। এবার নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 করা হয়েছে। এই কমিশন গুরুত্ব দিয়েছে প্রবাসী ভোটিংয়ে। প্রবাসীদের ভোট নিশ্চিতে তৈরি করা হয়েছে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং পদ্ধতি। স্বৈরশাসকের টানা শাসনামলের পর গণঅভ্যুত্থান পরবর্তী একটি বিশেষ সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ভোটকে ঘিরে জনমনে আছে নানা আশা প্রত্যাশা। নাসির উদ্দিন কমিশনের দাবি, ইতিহাসের সেরা নির্বাচন করতে যাচ্ছে তার কমিশন। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন হতে যাচ্ছে সেটি দেখার অপেক্ষায় দেশবাসী। ফারজানা আক্তার, 71, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের ভাষণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, এর মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। জামাত ও এনসিপিও তফসিলকে স্বাগত জানিয়েছে। নেতারা বলছেন, সব দলের সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। শফিকুল হকের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বহুল কাঙ্ক্ষিত তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন এবং গণভোট কবে হচ্ছে তার বিস্তারিত তুলে ধরেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর
গণভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসা বিএনপি এই তফসিলকে স্বাগত জানিয়েছে। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে বলে প্রত্যাশা করেন। না, নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের দিন একটা। আমি তো সেই জন্যই প্রথমে বলেছি যে আমরা আশ্বস্ত। এই কথা আমি আপনাদের কিন্তু বরাবরই বলেছি যে নির্বাচনের ব্যাপারে আমার কোনো আপনার আশঙ্কা নেই, আপনার কোনো রকমের আমি ভুগছি না যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হতেই হবে, সেটা হয়েছে, ঘোষণা হয়েছে এবং ইনশাল্লাহ নির্বাচন হবে। আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। তফসিলকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামীও। এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আশা প্রকাশ করেছেন, নির্বাচনকে অর্থবহ করতে কমিশন সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখবে। অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবে। এদিকে নির্বাচন নিয়ে কমিশনের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে এনসিপির। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আরও অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশি শক্তি, টাকার প্রভাব, গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন যে দলীয় নয় সেটি প্রমাণ করতে তাদের নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন এই এনসিপি নেতা। কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। শফিকুল হক, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জনসাধারণের মধ্যে। কেউ বলছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেষটা ভালো হবে ডক্টর ইউনূসের, আবার কেউ দলগুলোর মধ্যে সম্ভাব্য কলহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। একজন বিশ্লেষক জানান, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে। আরো জানাচ্ছেন রায়হান কবির। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সাথে সাথেই জনমনে দেখা মেলে নির্বাচন ঘিরে বাড়তি আগ্রহ। আনন্দ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। এরই উচ্ছ্বাস ছুঁয়ে গেছে সাধারণ ভোটারদের মনেও। কেউ বলছেন এবারের নির্বাচন হবে সুষ্ঠু। দীর্ঘ সময় পর অবাধে ভোট দেওয়ার সুযোগ পাওয়ার আশা তাদের কণ্ঠে। আমরা না খাই মরতা জীবন মানে আগের মতো রুজি নাই। আমরা আগে যে ইনকাম করে খাইতারছি ওরতা চলতারছি ওরতার এই অবস্থা আমরা নাই। এখন লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন কমিশন কতটুকু বজায় রাখতে পারে সেটি আসলে দেখার বিষয়। তবে আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। নিজের আগ্রহ, আমি গাড়ি থুয়ে হইলেও আমি যাই দেশে, আমি দেশের বুড়ার, আমি দেশে যাই ভোট দিয়ে আসি। তবে অনেকে শঙ্কিত রাজনৈতিক দলগুলো আবার সংঘাতে জড়িয়ে পড়ে কিনা। গ্যামজাম আছে, কোন দল হরে কি সমাচার। এখন এই ছাত্ররা এই হাত পাকায়, এই জামাত, এই শিবির, এই মনে করেন যে ছাত্র, এই আইডিয়া কলেজ, কমার্স কলেজ, মানে এলোমেলো ঠেকতেছে। সবসময় তো ভোট জালিয়াতি হয়, তারপরে সবাই মিলেই তো এখানে মানে আইন শৃঙ্খলটা মানে এমনভাবে ঝরা যায়, তখন সুস্থ সুন্দরভাবে যে নির্বাচন হবে ওই পরিবেশটা থাকে না। যানবাহনের বা সব কিছুরই সুবিধার জন্য তো সুন্দর একটা সুষ্ঠু ভোট জনগণ চাচ্ছে এবং আশাও করতেছে আর কি সুন্দর ভোটের। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের জন্য যে আমরা বাংলাদেশে অনেকগুলো লোক প্রায় ৩-৪ লাখ হব, কিন্তু গভর্নমেন্ট কিভাবে আমাদেরকে শুধু ছুটাই করছে মানে না আই বললে বলা চলে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচন ইস্যুতে কম জল ঘোলা হয়নি। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কমিটমেন্ট দেখালেও বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও হাজির হন অনেকেই। 2026 সালের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোও ভালো ভূমিকা রাখবে। রায়হান কবির, ৭১, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন সম্ভাবনার আলোচনায় সরব পুরো দেশ। নির্বাচনে আমেজ বইছে কিশোরগঞ্জ জেলায়। এই নির্বাচনে নির্বাচিত সরকার চায় জেলার নারী ভোটাররা। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। নতুন ভোটাররা বলছেন অনুকূল পরিবেশ পেলে ভোট কেন্দ্রে যেতে চান তারা।
সেই সাথে ভোটারদের প্রত্যাশা এবারের সরকার হবে নারী বান্ধব। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাওর বাওন ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির বিস্তীর্ণ জনপদ কিশোরগঞ্জ। 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন রয়েছে 6টি। আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার সড়ক এই জেলার গ্রাম থেকে শহর। আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার সরব এই জেলার গ্রাম থেকে শহর। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মাঝে এখানকার তরুণ প্রজন্ম এখন আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে নির্বাচনের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট সবখানেই চলছে আলোচনা কি হতে চলেছে আগামী নির্বাচনকে ঘিরে। কিশোরগঞ্জের শিক্ষার্থীরা বলছেন, কেবল একটি নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের নিশ্চয়তা দিতে। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশ ও জনগণের মঙ্গল হবে, এমনটাই মনে করছেন বেশিরভাগ শিক্ষার্থী। এই নির্বাচনে সব দল যেন সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে এবং নারীরা যেন নিরাপদে ভোট কেন্দ্র গিয়ে তাদের ভোটটা দিতে পারে, এটাই হচ্ছে আমার চাওয়া। ভোট যেন চুরি না হয়, মূল কথা আমরা সেটাই চাচ্ছি। সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একজন ভালো সচেতন সরকার নির্বাচন হোক। দেশে দেখা গেছে যে এখানে মারামারি হচ্ছে, এখানে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে। আমাদের নিজেদের অধিকার আছে, আমরা সামনে যারা প্রার্থী তাদেরকে নিজেদের ইচ্ছা মতো নিজেদের অধিকার অনুযায়ী ভোট দিয়ে তাদের নির্বাচন করব। কাউকে ভয় না পেয়ে যাতে আমরা নিজেদের মতো ভোট কেন্দ্র উপস্থিত হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি এবং আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে ভোট দিতে পারে। জেলার নারীরা ভাবছেন নির্বাচন নিয়ে নতুন কিছু। তাদের ভাবনায় উঠে এসেছে যৌক্তিক দাবি পূরণের কথা। বেশিরভাগ নারী ভোটার জোর দিচ্ছেন শিক্ষার মান উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান তৈরি এবং স্বাস্থ্য খাতের উপর। মেডিকেল কলেজ আছে কিন্তু উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। আমরা এমন একজন সরকার চাই যিনি আমাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবে। আসলে আমরা এইরকম সরকার চাচ্ছি যে সরকার আমাদেরকে স্বাস্থ্য, শিক্ষা এবং নারীদের অধিকার অধিকার যাতে নিশ্চিত করে আর কি, এরকম সরকার চাই। যে সরকার নারীদের উদ্যোগে ভালো কাজ করতে পারে, নারীদের চাকরির বিষয়ে বিভিন্ন ধরনের নারীদের উন্নতি করতে পারে, আমরা এই সরকার হিসেবে আমরা গ্রহণ করতে, আমরা এই সরকার চাই। অনেকে আবার মনে করছেন যে কোনো নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন, আর এটি করতে হলে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীরা এখন যথেষ্ট সচেতন, তারা চায় তারা তাদের যোগ্য প্রার্থী নির্বাচন করুক, তাই তারা এখন নিজের ভোট নিজেই দিতে চায় এবং ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তার সহিত ভোট দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়। আমরা নারীরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে যাতে আমাদের নিরাপত্তা থাকে সেইভাবে আমরা ভোট দিতে চাই। কিশোরগঞ্জে এবার ভোট দেবেন 25,33,681 জন ভোটার, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 12,40,259 জন। মনিরা কাজুরি, 71। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাষ্ট্রপতি এই সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমান বোধ করেছেন বলে জানান। তিনি বলেন, সাংবিধানিক কারণে নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রপতি আরো বলেন, প্রায় 7 মাস ধরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। কেড়ে নেওয়া হয়েছে তার প্রেস ডিপার্টমেন্ট। এ সময় বিভিন্ন দেশের দূতাবাস থেকে নিজেদের ছবি সরিয়ে ফেলার কথাও বলেন তিনি। জানান, এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্রপতির এমন মন্তব্যের বিষয়ে ডক্টর ইউনূসের প্রেস অফিসে বক্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সন্তোষজনক উন্নতি হয়নি। তার ফুসফুস সহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেকটিভ ভেন্টিলেটরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানান প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত কয়েকদিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা দেখা যায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ারের চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। অবস্থার অবনতি হলে 27 তারিখ থেকে তাকে সিসিইউতে রাখা হয়।
দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন এভার কেয়ারের সামনে থেকে। সবুজ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কি খবর সেখানকার? বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে এবং গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানানো হয় যে তার অবস্থা সংকটাপন্ন এবং তার কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে তার ডায়ালাসিস চলছে এবং এছাড়া আরও লিভার এবং অন্যান্য বিষয়ের যে গুলো আছে সেগুলো অনেক সংকটাপন্ন অবস্থায় আছে বলে তার চিকিৎসা কার্যক্রম চলছে এবং দেশি বিদেশি যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সমন্বয়ে এই চিকিৎসা চলছে এবং গতকাল এভার কেয়ার হসপিটালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের স্বাক্ষরিত যেই প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজে আমাদেরকে এমনটাই জানানো হয়েছে। তো এই বিষয় বেগম জিয়ার যে এখন এই মুহূর্তে ইলেকট্রিক ভেন্টিলেশন সাপোর্টটা দেওয়া হচ্ছে, সেই ইলেকট্রিক ভেন্টিলেশন সাপোর্টটা দেওয়ার কথা দরকার হচ্ছে তার যে ফুসফুসের কার্যক্ষমতা যেহেতু কমে গেছে, সেটাকে বিশ্রাম এবং দেহের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক এই ভেন্টিলেশন সাপোর্টটা দেওয়া হয়েছে। তো এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবগুলো যেন না ছড়ানো হয়, কোনো ভুল বা যাচাই ছাড়াই কোনো তথ্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেওয়া হয়, এমনটাই আহ্বান জানিয়েছেন তার মেডিকেল বোর্ড। তবে এর আগে মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছে যে তার স্বাস্থ্য বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদী এবং তারা আশা করছেন যে এই সংকটময় অবস্থা থেকে তিনি উত্তরিত হয়ে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড যখন মনে করবে যে তার শারীরিক অবস্থা অনুকূলে আছে, তখনই তারা এই বিদেশে নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। এবং তারা আমাদেরকে আরও জানিয়েছিলেন যে এখানেই পৃথিবীর সেরা চিকিৎসা, সেরা ব্যবস্থাপনায় বিদেশি যে মেডিকেল বোর্ডগুলো আছে তাদের সমন্বয়ে কিন্তু এখানে বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। তো এ নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্ত বা কোনো ধরনের অপতথ্য না ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো বেগম জিয়ার চিকিৎসা চলছে। হয়তো আজকে তার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান তিনি কিন্তু এভার কেয়ারে হয়তো আসবেন, বিকেলের দিকে সাধারণত উনি আসেন এবং রাত পর্যন্ত থাকেন, আজকেও হয়তো আসবে। তো সেই খবর হয়তো আমি পরবর্তী বুলেটিনে আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ সবুজ মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন এভার কেয়ারের সামনে থেকে, জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর। দর্শক, সকাল 10টা থেকে শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা। সিলেটে কেমন পরীক্ষা চলছে সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাত। সুজাত, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এবং এবার কত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সর্বশেষ তথ্য জানাবেন। ফাইসাল, এইমাত্র আসলে পরীক্ষাটা শেষ হয়েছে এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে খুব শান্তিপূর্ণভাবেই সিলেটের 3টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে বসে নেহাল নামে একজন শিক্ষার্থীও কিন্তু এমবিবিএস পরীক্ষা দিয়েছেন, তিনি আদালতের নির্দেশে। তো এই মুহূর্তে আসলে যদি চিত্রটা আপনাকে আমি দেখাই যে পরীক্ষা শেষ হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়ে তারা বের হয়ে আসছেন, পরীক্ষার্থীরা একে একে বের হয়ে আসছেন, পুরো গেটটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। আজকে যদি আপনাকে আমি জানাই যে সিলেটের এই এমএজি উসমানী মেডিকেল কলেজ কেন্দ্রটি সহ সিলেটের আরও 2টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। একটি হচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজ এবং আরেকটি হচ্ছে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়। তো এই 3টি কেন্দ্রে সিলেটের সর্বমোট 4,807 জন পরীক্ষার্থী এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে 1 জন, অর্থাৎ সর্বমোট সিলেটে 4,808 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ হয়েছে। আমরা আসলে অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে আজকে পরীক্ষার যে পরিবেশ তারা কেন্দ্রে এসে দেখেছেন সেটাতে তারা সন্তুষ্ট রয়েছেন। পাশাপাশি সবাই আশাবাদী যে তাদের প্রিয় সন্তান এমবিবিএস পরীক্ষায় পাশ করবে এবং চান্স পাবে। আসলে কে পাশ করবে আর কে ফেল করবে সেটা আসলে যখন ফলাফল বের হবে তখন কিন্তু বোঝা যাবে। তো সার্বিক পরিস্থিতি যদি আপনাকে আমি বলি যে সিলেটের 3টি কেন্দ্রের কোথাও কিন্তু কোনো ধরনের জালিয়াতি বা নকল বা কোনো ছাত্র বহিষ্কার এরকম কিছুর খবর কিন্তু আমরা পাইনি। পাশাপাশি আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তাদের নিরাপত্তা জোরদার ছিল, সাদা পোশাকে অনেক পুলিশ ছিল। পাশাপাশি যে কয়েকটি কেন্দ্র আছে সব কয়েকটি কেন্দ্রে কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা ছিল। ফাইসাল। ধন্যবাদ সুজাত, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সিলেট থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন আজ যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে সর্বশেষ তথ্য দিই। রাজধানীর ড্যামরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোর 4টায় কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 শিক্ষার্থীর নাম ইরাম দেওয়ান ও তপু আহমেদ।
নিহতের স্বজনেরা বলছেন, বন্ধুর বোনের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ড্যামরার কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন। অপরজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ঘাতক গাড়িটি আটক করেছে ড্যামরা থানা পুলিশ। বাজারে এখনো কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজ কেজি 150 টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে রসুনের দামও। এদিকে আন্তর্জাতিক বাজারে দর সমন্বয়ের পর 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 198 টাকায়, যা গেল সপ্তাহের তুলনায় 9 টাকা বেশি। তবে এখনও বাজারে কিছু কিছু দোকানে মিলছে পুরনো দরের বোতলজাত সয়াবিন তেলও। তবে চিনি আমদানি বন্ধের ঘোষণার 2 দিনের পরও স্বাভাবিক রয়েছে পণ্যটির দর। সরবরাহ বাড়ায় কমছে শীতকালীন সবজির দাম। স্থিতিশীল আছে ফার্মের ডিম ও মুরগির দর। রাজধানীর মহাখালী বাজারে আছেন সহকর্মী রাকিব আপ্রো। কেমন চলছে ছুটির দিনের বাজার জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, আজকের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? আদা, রসুন এবং পেঁয়াজ সহ সবজির দামের কেমন পরিস্থিতি দেখছেন? এখন বাজারের পরিস্থিতি কিন্তু যদি আমরা সরবরাহের দিক থেকে বলি, সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে। সেটা মুদি পণ্য থেকে শুরু করে একদম আমাদের যে শীতকালীন শাকসবজি আছে সেই পর্যন্ত সরবরাহ স্বাভাবিক আছে। আর দামের কথা যদি বলি তাহলে কয়েকটা পণ্যের দাম আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যপত্র বিশ্লেষণ করে যেমন বাড়তি দাম পেয়েছি, তেমনি বাজারেও বাড়তি দাম দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম পেঁয়াজ। আপনি জানেন যে পেঁয়াজের দাম কয়েকদিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন আজকের বাজার চলছে দেশি যে পুরনো পেঁয়াজগুলো আছে প্রতি কেজি 140 থেকে 150 টাকা বিক্রি হচ্ছে। তবে নতুন কিছু পেঁয়াজ উঠেছে, সেগুলো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। আর আরেকটা পণ্য আমরা বলতে পারি যে ভোজ্য তেল, সয়াবিন তেলের দাম কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে বাড়ানো হয়েছে। প্রতি লিটারে যেখানে বোতলজাত সয়াবিন তেল 195 টাকা, অর্থাৎ আগের দরের তুলনায় 6 টাকা বাড়িয়ে 195 টাকা বিক্রি করার কথা, সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল বাজারে প্রতি লিটার 198 টাকা গায়ের দর লেখা এবং সেগুলো 198 টাকা বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা খুচরা দোকানদার আছেন, তারা বলছেন যে তাদেরকে লাভ দেওয়া হচ্ছে 3 টাকা আর 6 টাকা বাড়তি যে কোম্পানিগুলো আছে তারা বাড়তি দাম নিচ্ছেন। এবং এই বাড়তি দামের পেছনে আসলে বড় অজুহাত হচ্ছে বিশ্ববাজারে পরিশোধিত তেলের দাম বেড়েছে, সেজন্য এই আমাদের দেশের বাজারে এই দামটা সমন্বয় করা হয়েছে। তবে শাকসবজি, ডিম, মাছ, মুরগি সব কিছুর দাম মিলিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জানা গেছে সেটি হচ্ছে যে আসলে যাদের ইনকাম কম, যাদের আয় কম, তাদের জন্য আসলে কষ্ট। সেটি এখন যে ডিম বিক্রি হচ্ছে 136 টাকা ডজন, 120 টাকা বা 110 টাকা প্রতি ডজন, সেটি আসলে প্রতি পিস হিসেব করলে দেখা যাচ্ছে 9 থেকে 10 টাকার মধ্যে। তো অনেকে বলছেন যে এটা তার জন্য কম, স্বাভাবিক আছে, কিন্তু অনেকের জন্য হচ্ছে এটিও কষ্টসাধ্য, যেহেতু তার ইনকাম কম, সেহেতু এই 9 টাকার ডিমও তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল যেহেতু ঘোষণা হয়েছে, সামনে সরকার বাজার নিয়ন্ত্রণে বা মানুষের আয় বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেবে, সেটা সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। রাকিব আপ্রো, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাকিব আপ্রো যুক্ত ছিলেন মহাখালীর বাজার থেকে, জানাচ্ছিলেন আজকের খুচরা বাজারের সর্বশেষ তথ্য।